ক্ষুদ্র ক্ষুদ্র স্থলভাগ বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তা ছোট্ট ছোট্ট জিনিসের সমাহারে একটা একটা বিরাট বড় প্রকৃতি তৈরি হয়। তা অঙ্ক জিনিসটা কি? কেউ বলে যে অঙ্ক নাকি খুব একটা আঁকিবুকি জটিল হিসেব নিকেশ। সত্যি কি তাই? সেটা শুনেই তো আমরা অঙ্ককে ভয় পাই। আমি বলি এবং আরো অনেকে বলেন যে অঙ্ক আসলে একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে মানুষ তার চিন্তা ভাবনা দিয়ে প্রকৃতিকে প্রশ্ন করে, প্রকৃতিকে ব্যাখ্যা করে, প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, প্রকৃতির সঙ্গে তার নিজের মনের চিন্তার আদান প্রদান করে। সেই ভাষা হলো অঙ্ক। অঙ্ক কিভাবে শেখে? না, যে কোনো জিনিস মানুষ কিভাবে শেখে? মানুষ যখন জন্মায় তখন সে শুধু একটু হাত পা ছুঁড়তে পারে, দেখতেও পায় না, ভালো শুনতেও পায় না, হাঁটা চলা তো অনেক পরের কথা। তা আস্তে আস্তে আমরা কি করে হাঁটতে, দৌড়তে, ডিগবাজি খেতে শিখে যাই? না, আস্তে আস্তে এই প্রকৃতি থেকে এলিমেন্টস নিতে নিতে, সংগ্রহ করতে করতে, সেগুলোকে আত্মীকরণ করতে করতে, অ্যাসিমিলেট করতে করতে, নিজের মধ্যে মিশিয়ে নিতে নিতে আমরা আস্তে আস্তে যোগ্য থেকে যোগ্যতর হই। তো অঙ্ক শেখার যে ন্যাচারাল প্রসেস, সেটাও ঠিক সেই রকম। আস্তে আস্তে ধীরে সুস্থে নিজের যুক্তিতে শান দিতে হয়, যুক্তিকে বারবার ব্যবহার করতে হয়, বারবার ব্যবহার করে প্রবলেমকে ট্যাকল করতে হয়। করতে করতে একদিন মানুষ অঙ্ক শিখে যায়। অঙ্ক কি একটা অস্ত্র? অঙ্ক কি একটা তরোয়ালের মতো, বন্দুকের মতো, যেটা চালিয়ে আমরা ধাঁধা প্রশ্নের যুক্তির জাল কেটে বেরিয়ে আসবো? না, ঠিক তা কিন্তু নয়। তা কিন্তু নয়। অঙ্ক ঠিক বাইরের জিনিস নয়। অঙ্ক ভালো করে শিখলে বোঝা যায় যে অঙ্ক আমাদের ভেতরের জিনিস। অঙ্ক আমাদের কোর স্ট্রেংথ। অঙ্ক আমাদের মগজের মাসল। অঙ্ক আমাদের ভেতর থেকে পুষ্ট করে, আমাদের প্রত্যেকটা সিচুয়েশনের জন্য, প্রবলেমের জন্য প্রিপেয়ার করে। এই হলো অঙ্ক শেখা। অঙ্ক মানুষের একটা একটা সার্ভাইভাল টুল। যেমন খাবার আমরা খেয়ে না খেলে বাঁচি না, ঠিক তেমন আমাদের মস্তিষ্ক অঙ্ক না করলে তার বুদ্ধিতে জং পড়ে যায়, তার বুদ্ধি মোটা হয়ে যায়। এই হলো অঙ্ক। তা এখন আমরা ফিজিক্স দাদার ছাত্রছাত্রীদের অ্যাড্রেস করে বলছি যে আমরা এখন কি শিখতে যাচ্ছি? না, আমরা এখন ক্লাস 11-এর অঙ্ক শিখতে যাচ্ছি। ক্লাস 11 কেন 9-10 থেকে আলাদা? কারণ ক্লাস 11 হলো হায়ার স্টাডিজের দোরগোড়া। এই ক্লাস 11-এর অঙ্ক কিন্তু 9-10-এর থেকে অনেক বেশি পাল্টে যাবে। এখানে আমাদের শুধু অঙ্ক করতে শিখলে চলবে না, এখানে আমাদের অঙ্ক নিয়ে ভাবতে হবে, অঙ্কে ওই যে বললাম অ্যাসিমিলেট করতে হবে। তা এখানে এখানে আমরা অঙ্ক তাহলে আমরা ধাপে ধাপে কীভাবে এগোবো? না, ওই একই উপায়। আমরা ছোট্ট ছোট্ট পদ্ধতি অনুসরণ করে করে এগোবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই 11-এর যে প্রবলেমগুলো তোমরা ফেস করবে, সেখানে একটা ব্যাপার হবে, সেখানে কিন্তু এটা ধরে নেওয়া হবে যে তোমরা আগে থেকে বেশ কিছু জিনিস জেনে এসছো, যেগুলো তোমরা ফেস করবে, যে হয়তো তোমরা সত্যি সত্যি অত ভালোভাবে বুঝে আসোনি, বা হঠাৎ করে তোমাদের কাছে একটা জিনিস অচেনা লাগতে শুরু করবে। সেইটা যাতে না হয়, তাই আমার এই প্রথম অঙ্কের ক্লাসে আমি সেই রকম কিছু জিনিস কভার করব যেগুলো একদম এসেনশিয়াল, কুইন্ট এসেনশিয়াল যাকে বলে, প্রত্যেকটা জিনিসে ওইগুলো লাগবেই লাগবে। তা শুরু করছি একটা একটা প্রবলেম দিয়ে, যে প্রবলেমটা আপাত দৃষ্টিতে একদম অবিশ্বাস্য রকমের কঠিন, কিন্তু একটা অ্যালজেব্রিক স্ট্র্যাটেজি যেটা আমরা এখন শিখবো, সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা জল হয়ে যায়। তা কি বলছে অঙ্কটা? অঙ্কটা বলছে একটা ইনফিনিট সিরিজের সাম বার করতে হবে। 1-3-এর সাথে 1-8 যোগ করো, তার সাথে 1-15 যোগ করো, তার সাথে 1-24 যোগ করো, এরকম করতে করতে যোগ করতে করতে যাও অসীম পর্যন্ত। যদি অসীম পর্যন্ত যোগ করতে করতে যাই, তাহলে এর যোগফল কত হবে? তা কেউ যদি যোগ প্রথম থেকে করতে শুরু করে, এই দুটো নিয়ে যদি কেউ যোগ করে, তাহলে সে কি পাবে? না, নিচে পাবে 3-8-24, ওপরে পাবে 8-3-11, তারপর বাকি টার্মগুলো থাকবে, আবার এর সাথে যোগ করবে। কতদূর যোগ করবে? অসীম পর্যন্ত তো যোগ করা যায় না। তাহলে ওই যে বললাম একটা বিরাট জিনিসের প্রপার্টিগুলোকে ভালো করে বুঝতে হলে অনেক সময় সেটাকে ছোট ছোট ভাগে নিয়ে দেখতে হয়। বিন্দু বিন্দু জল দিয়ে মহাসমুদ্র গড়ে ওঠে। তাই এই সিরিজে, সমুদ্রের মতো সিরিজের যে বিন্দুগুলো, এই ছোট ছোট টার্মগুলো, এগুলো আসলে কি? ভালো করে যদি দেখি এই প্রত্যেকটা টার্ম হচ্ছে এক একটা বর্গের থেকে, একটা পূর্ণবর্গ রাশির থেকে এক কম। 3 হলো 2-এর স্কোয়ার -1। এই 8টা কি? এটা হচ্ছে 9-1, মানে 3-এর স্কোয়ার -1। 15টা কি? ঠিক তাই তো, ওই প্যাটার্নটাই তো ফলো করছে। এটা 4-এর স্কোয়ার -1। তাহলে 24 কি 5-এর স্কোয়ার -1? হ্যাঁ, একেবারেই তাই, 5-এর স্কোয়ার -1। এইটা পড়ে আমার লাভ কি হলো? মনে করে দেখো, তোমরা উৎপাদকের বিশ্লেষণ জানো, ফ্যাক্টরাইজেশন জানো,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা যার মনে থাকবে সে অবশ্যই বলবে না ঠিকই আছে, এটা তো 1 গুণ 3, এটা কি 3+1 ইন্টু 3-1, মানে এটা তো 2 গুণ 4, এটা কি, এটা তো 3 গুণ 5, আরে এটা কি, এটা তো 5 গুণ 7 রে ভাই। এরকম করতে করতেই সে যাচ্ছে, বললাম 5 গুণ 7 নয়, এটা তো 4 গুণ 6, এটা তো 4 গুণ 6, ঠিক এরকম করতে করতে আমরা যাচ্ছি, এরকম করতে করতে আমরা যাচ্ছি। এইবার কি করবো, এই 3 আর 1-এর মধ্যে তফাৎ কত, 2, 4 আর 2-এর মধ্যে তফাৎ 2, 5 আর 3-এর মধ্যে তফাৎ 2, আরে এটা তো আরেকটা মিল। তাহলে উপরে 1 করে আছে, উপরে যদি 2 করে থাকতো তাহলে আমরা ভগ্নাংশগুলোকে ভেঙে ফেলতে পারতাম। আচ্ছা তাহলে তাই করি, তাহলে উপরে একটা 2 নিয়ে চলে আসি, অসুবিধা কি, একটা হাফ দিয়ে বাইরে নিয়ে নিলাম, আরেকটা 2 উপরে নিয়ে নিলাম, তাহলে তো কোনো অসুবিধা নেই। এইভাবে গেল, এইভাবে গেল। আচ্ছা এইবার তাহলে কি করা যায়, এইবার এই 2টাকে যদি আমি 3-1 লিখি, এই 2টাকে যদি 4-2 লিখি, তাহলে প্রত্যেকটা ভগ্নাংশ ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা ভগ্নাংশ ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে থাকছে কি, এটা হয়ে যাচ্ছে, প্রথমটা হয়ে যাচ্ছে 1-1/3, তারপরেরটা হয়ে যাচ্ছে 1/2-1/4, তারপরেরটা হয়ে যাচ্ছে 1/3-1/5, তারপরেরটা হয়ে যাচ্ছে 1/4-1/6। আরে এরকম করতে করতে অসীম পর্যন্ত চলে গেলে আমি দেখছি এই 1/3টা তো কেটে গেল এক জায়গায় গিয়ে, এই 1/4টাও তো এক জায়গায় দিয়ে কেটে গেল, তার মানে 1/5 1/6 এটা সবাই কেটে যাবে, পড়ে কি থাকবে, এই একটা পড়ে থাকবে আর এই হাফটা পড়ে থাকবে, এরা যোগ হয়ে হবে 3-2 আর বাইরে আছে হাফ, মানে টোটাল হয়ে গেল 3-4। তাহলে 3-4 হলো এই রাশিটার যোগফলের উত্তর। আমরা এটা কি করে পেলাম না, আমরা ওই যে জানতাম যে এটাকে ফ্যাক্টরাইজ করা যায়। তো এই ফ্যাক্টরাইজ করা, একটা বড় রাশিকে ছোট ছোট টার্মে ভেঙে ফেলা, এটা যদি করতে পারি তাহলে অনেক কিছু অ্যাচিভ করা যায়। তো এই ফ্যাক্টরাইজেশন হলো একটা বেসিক স্ট্র্যাটেজি, আমরা শুরু করবো আজকের ভিডিও এই ফ্যাক্টরাইজেশন দিয়েই। আরও একটা একই রকম ম্যাজিক দেখবে, আরো ভয়ঙ্কর দেখতে একখানা সিরিজ, 2-3, 4-21, 6-91, 8-273, আরে হচ্ছেটা কি রে ভাই, এগুলোকে যোগ করবো তাও অসীম পর্যন্ত, সম্ভব নাকি? সম্ভব, যদি এখানে প্যাটার্ন দেখতে পান, এখানেও প্যাটার্ন আছে, প্যাটার্ন ধরবো কি করে না, উপরের রাশিগুলো তো ঠিক আছে 2-4-6-8 ডবল ডবল হতে হতে যাচ্ছে, বোঝা যাচ্ছে, নিচের গুলো 3-21-91-273, আরে কোনো মাথা বন্ধ নেই, কিন্তু মাথা মূল্য আছে। আমি যদি দেখি প্রথম টার্ম 3, আচ্ছা ঠিক আছে, পরের টার্ম 21, অনেক বেড়ে গেল, কতটা বাড়লো, প্রথম টার্ম এটা কি স্কোয়ারের হিসেবে বাড়লো না, স্কোয়ারের হলে 1 হলে 2 স্কোয়ার 4 হয়, 3 স্কোয়ার 9 হয়, 4 স্কোয়ার 16 হয়, এটা অনেক বেশি বাড়ছে, কিউবের হিসেবে বাড়ছে, 1 2-এর কিউব মানে 8, 3-এর কিউব মানে 27, 4-এর কিউব মানে 64, না অনেক বেশি, তাহলে কি টু দি পাওয়ার 4-এর হিসেবে বাড়ছে? হ্যাঁ হতে পারে, 4 হলে 1 টু দি পাওয়ার 4 1, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256, তাহলে হ্যাঁ 4-এর অর্ডারে এটা যাচ্ছে, কিন্তু 4-এর অর্ডারে পুরোপুরি মিলছে না, তাহলে কি 4-এর অর্ডারের সঙ্গে আরো কিছু, 3টা কি, 3টা হচ্ছে 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, 21টা কি এই প্যাটার্নে যাচ্ছে নাকি, দেখি তো এটা 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার প্লাস 1 হয় কি না, হ্যাঁ হয়, 16 আর 4-এ 20 মানে 21, 91 কি, 91 কি তাহলে 3 টু দি পাওয়ার 4 প্লাস 3 স্কোয়ার প্লাস 1, আচ্ছা এটাও মেয়ে গেল, সত্যি তো 81 আর 9 90 আর 1 তো 91, ঠিকই আছে, তাহলে পরপর সব মিলে গেল। তাহলে করতে কি পারি এবার নিজেদের জেনে, এটা জেনে আমি করতে কি পারি, আমি ফ্যাক্টরাইজ করতে পারি, আমি এই ফ্যাক্টরাইজেশনটা ইউজ করতে পারি এখানে, যে n টু দি পাওয়ার 4 প্লাস n স্কোয়ার প্লাস 1, এই জিনিসটা হচ্ছে n টু দি পাওয়ার 4 প্লাস যদি আমি একটা n স্কোয়ার যোগ করি আর বিয়োগ করি, যদি যোগ করি আর বিয়োগ করি তাহলে কি হলো, এটা n স্কোয়ার প্লাস 1n হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তাহলে সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হলো n স্কোয়ার মাইনাস n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস a প্লাস 1, তাহলে ফ্যাক্টরাইজ করা যায়, ফ্যাক্টরাইজ করা যায়, তাহলে এটা হচ্ছে 2/1 ইন্টু 3, এটা হচ্ছে 4/3 ইন্টু 7, এটা হচ্ছে 6/7 ইন্টু 13, আর এটা কি তাহলে 8/13 ইন্টু 21, হ্যাঁ একদমই তাই, একদমই তাই,
তাহলে এই দুইকে আমি লিখতে পারি 3 মাইনাস 1, তাহলে প্রথম টার্মটা হয়ে যাবে 1 মাইনাস 1 বাই 3। 4 ইন্টু 7 মাইনাস 3, তাহলে এটা হয়ে যাবে 3 মাইনাস 1 এর 7। 6 কিন্তু 13 মাইনাস 7, তাহলে এই টার্মটা হয়ে যাবে 1/7 মাইনাস 1/13। তাহলে তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে 13 মাইনাস 1/21। তাহলে এক বাদে সব কটা টার্ম থেকে ভ্যানিশ হয়ে গিয়ে এই অঙ্কের উত্তর হবে 1, ইউনিটি। আমাদের সব থেকে পরিচিত, সব থেকে প্রিয় সংখ্যা 1 নম্বর। তাহলে এখানে কোন ট্রিক কাজ করলো না, এখানেও সেই ফ্যাক্টরাইজেশন। আরো অনেক রকম ফ্যাক্টরাইজেশন হয় যেগুলো আমরা এখন পরপর সব শিখবো। করে কি করে ফ্যাক্টরাইজেশন? ইন জেনারেল কাকে ফ্যাক্টরাইজ করি আমরা? একটা পলিনোমিয়াল এক্সপ্রেশনকে করি। ভয় পাওয়ার কিছু নেই। পলিনোমিয়াল মানে কি? একটা একটা এক্স এর একটা এক্স যদি একটা বীজগাণিতিক অজানা রাশি হয়, তাহলে তার উপর একটা যে কোনো রাশি এরকম আমি বলি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাহলে এটা একটা পলিনোমিয়াল। এটা কিরকম পলিনোমিয়াল? একটা দ্বিঘাত পলিনোমিয়াল, কোয়াড্রাটিক যাকে আমরা বলি। কিউবিক হতে পারে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1, এটা হচ্ছে কিউবিক। 4 পাওয়ারের হতে পারে, যত খুশি পাওয়ারের হতে পারে। এদেরকেই আমাদের ফ্যাক্টরাইজেশন করা শিখতে হবে। তো প্রথম কথা হচ্ছে বীজগণিতের একটা প্রথম কথা হচ্ছে, যদি বিএক্স একটা পলিনোমিয়াল হয় আর যদি এক্স এর কোনো ভ্যালু এর জন্য ওই পলিনোমিয়ালটা ভ্যানিশ করে যায়, মানে 0 হয়ে যায়, তাহলে এক্স মাইনাস এ অবশ্যই তার একটা উৎপাদক হবে। তার একটা উৎপাদক হবে কেন? যে কোনো জিনিস জানার পর আমাদের প্রশ্ন করতে হবে কেন এরকম হয়। তা ভালো কথা, যদি ধরলাম পলিনোমিয়ালটা পি এক্স, তাতে যদি আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? একটা ভাগফল হবে। ভাগফলটাকে আমি বললাম কিউ এক্স, কিউ ফর কোশেন্ট, প্লাস একটা ভাগশেষ হবে, তাকে আমি বললাম রিমাইন্ডার। আমি যদি একটা পলিনোমিয়ালকে ভাগ করি, তাহলে ভাগফল ভাগশেষ সে দুটো পলিনোমিয়াল হবে, তাদের ঘাত কম হবে, ডিগ্রি কম হবে। এই ডিগ্রি কি জিনিস, অর্ডার কি জিনিস, এসব ব্যাপারে আপনার পরে আসবে। তাই যদি হয়, এবার আমি জানি যে এক্স এর জায়গায় এ বসালে এটা 0 হয়, তা বসিয়ে দিলাম এ, দুদিকে এ বসিয়ে দিলাম, ই এ ইকুয়াল টু এখানে কি এ মাইনাস এ মানে 0 কিন্তু কিউ অফ এ প্লাস আর অফ এ, এটা তো 0, তাহলে প্রথম টার্মটা 0, তাহলে আর অফ এ ইকুয়াল টু পি অফ এ। পি অফ এ মানে কি? ওই যে 0, তাহলে আর অফ এ ইকুয়াল টু 0। ও তার মানে এক্স এর ভ্যালু এ হলে যদি পি 0 হয়, তাহলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার ফুল 0। রিমাইন্ডার 0, রিমাইন্ডার 0 মানে কি? ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস এ দিয়ে পি এক্স কে ভাগ করলে যদি ভাগটা মিলে যায়, কোনো ভাগশেষ না থাকে, তাহলে এক্স মাইনাস এ হলো পি এক্স এর একটা উৎপাদক। এটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। এটা অ্যালজেব্রার একদম বেসিক জিনিস। এবার এইটাকে এর উপর নির্ভর করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। সিম্পল ডেমনস্ট্রেশন দিয়েছি। এই যদি একটা দ্বিঘাত রাশি হয়, তাহলে একে উৎপাদক করার জন্য ওই ভ্যানিশিং মেথড আমরা ইউজ করবো কি করে? আমরা এমন একটা সংখ্যা মনে মনে খুঁজে বার করবো, এক্স এর এমন একটা মান যেটা বসালে এই জিনিসটা ভ্যানিশ করে যায়, মানে 0 হয়ে যায়। এখানে সেরকম একটা মান তো বুঝতেই পারছি, 1 আর 2 3 মাইনাস 3 0, তাহলে এক্স ইকুয়াল টু 1 এর জন্য এটা ভ্যানিশ করে যায়। তাহলে এক্স মাইনাস 1 হবে এর একটা উৎপাদক। এক্স মাইনাস 1 কে উৎপাদক রেখে আমি এই রাশিটাকে লিখবো কি করে? সেটা লেখা খুব সহজ। না এক্স স্কোয়ার প্রথমে নিলাম, এক্স মাইনাস 1 কে উৎপাদক রাখতে হবে, তাহলে আমি এখানে একটা মাইনাস এক্স বললাম, কারণ এক্স কমন নিলে এক্স মাইনাস 1 হয়। এবার দেখো এখানে টোটাল আছে মাইনাস 3x, আমি নিয়েছি মাইনাস এক্স, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে আরো মাইনাস 2x নিতে হবে, আর লাস্টে কনস্ট্যান্ট টার্মটা প্লাস 2। এবার আমি এক কাজ করি, এখান থেকে এক্স কমন নিই, এক্স মাইনাস 1, এখান থেকে মাইনাস 2 কমন নিলে অবধারিতভাবে এক্স মাইনাস 1ই থাকবে, এটা নিতে বাধ্য। তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। বেসিক একটা ভ্যানিশিং মেথডে ফ্যাক্টরাইজেশন। এটা ডেমনস্ট্রেট করার জন্য, এটা বোঝাবার জন্য যে এইভাবে জিনিসটা কাজ করে। এবার আমরা এটা উৎপাদকে কাজে লাগাবো। বেসিক উৎপাদক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি করে সবাই জানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, কিন্তু আমাকে বুঝতে হবে এটা এলো কোথা থেকে, আমি এটাকে নিয়ে এলাম কোথা থেকে। না ভ্যানিশিং অ্যাপ্লাই করছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর কোন মানের জন্য এটা 0 হবে? না ইকুয়াল টু বি হলে এটা 0 হবে, তাহলে এ মাইনাস বি এর একটা ফ্যাক্টর হবে। তাহলে এটাকে আমি এ মাইনাস বি এর ফ্যাক্টর রেখে লিখি। তাহলে এ স্কোয়ার এর সঙ্গে কি মাইনাস করবো? যাতে কিছু একটা কমন দিয়ে এ মাইনাস বি থাকে, এ বি মাইনাস করবো। কেন? কারণ এ কমন দিয়ে এ মাইনাস বি থাকবে, তো এ বি তো এখানে ছিল না, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে একটা এ বি যোগ করতে হবে, আর বি স্কোয়ার লাস্টে থাকলো। তাহলে এখান থেকে আমি এ কমন নিলে এ মাইনাস বি প্লাস এখান থেকে বি কমন নিলে এ মাইনাস বি, এগুলো তোমরা সবাই জানো, সিম্পল অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। তাহলে আমাদের আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো দেখো বীজগাণিতিক প্রমাণ।
এবারে আমি এর একটা জ্যামিতিক প্রমাণ দেখাবো, যেটা হয়তো তোমরা কখনো দেখোনি, হয়তো এটা জ্যামিতিক থেকেও মানা যায়। এটাকে এর উপর আমি কোনো বীজগণিত না করেও এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই তত্ত্বে পৌঁছতে পারি। খুব ইন্টারেস্টিং লাগে, দেখো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো পূর্ণবর্গ রাশির ডিফারেন্স। তো জ্যামিতিতে আমি পূর্ণবর্গ রাশিকে কি দিয়ে দেখি? একটা স্কোয়ার দিয়ে দেখি, একটা বর্গক্ষেত্র। তাহলে একটা বর্গক্ষেত্র কল্পনা করি, একটা বর্গক্ষেত্র যার বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এ, যার বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে অবশ্যই এ স্কোয়ার। আর বি, বি বাহুর আরেকটা বর্গক্ষেত্র আমি ভেতরে কেটে নিলাম, যার বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এই ছোট বর্গক্ষেত্রটা দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ বি, তাহলে এটা বি স্কোয়ার হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকলো অর্থাৎ এই যে পোর্শনটা, এই পোর্শনটাই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর যদি ক্ষেত্রফলটাকে আমি দেখি, দুটো ভাগে দেখি, আমি এক কাজ করে দেখি দুটো ভাগে দেখছি, এরকম দুটো আয়তক্ষেত্রে আমি ভেঙে নিলাম। এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? কেউ আমাকে বলতে পারতো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? না দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য এ, আর এর প্রস্থ কত? না এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি। আর এইটুকু এর ক্ষেত্রফল কত? এর এর দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ হচ্ছে এ মাইনাস বি, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই দুটো মিলে কত হলো? এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ মাইনাস বি কমন নিয়ে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাই তো আমরা চেয়েছিলাম। এটাই হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই তো এ সাইজের একটা বর্গক্ষেত্র থেকে বি সাইজের একটা বর্গক্ষেত্র বাদ দিয়ে যা থাকে সেই রাশিটা। তো জ্যামিতি দিয়েও ফ্যাক্টরাইজেশন হয়, কেমন মজা! হয়তো কেউ কেউ জানতে, যারা জানতে না তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ইনসাইট। এইভাবেও বীজগণিতকে দেখা যায়, এবং উচ্চতর গণিতে বারবার আমাদের এই 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 যে অন্যভাবে দেখা, এই জিনিসটা বারবার কাজে লাগবে। অঙ্কের একটা বিরাট দিক হচ্ছে একটা জিনিসকে বিভিন্ন রকম ভাবে দেখা। নেক্সট ফ্যাক্টরাইজেশন, এ কিউব মাইনাস বি কিউবের ফ্যাক্টরাইজেশন। ওয়ান্স অ্যাগেন আমরা ভ্যানিশিং অ্যাপ্লাই করতেই পারি, করবো। চলো ভ্যানিশিং অ্যাপ্লাই করে দেখি, কারণ এখানেও এ ইকুয়াল টু বি এর জন্য এই রাশিটা 0 হয়। তাহলে কি করবো? এ মাইনাস বি কে কমন ফ্যাক্টর রাখবো। তাহলে এ কিউব থেকে কি বাদ দেবো? আমাকে এ মাইনাস বি কমন ফ্যাক্টর রাখতে হবে। তাহলে এ স্কোয়ার বি, আবার কিন্তু এ স্কোয়ার ফিরিয়ে দিতে হবে। এবার এ স্কোয়ার বি থেকে কি বাদ দিলে কমন ফ্যাক্টর এ মাইনাস বি থাকে? এ বি স্কোয়ার, আবার আমাকে এ বি স্কোয়ার ফিরিয়ে দিতে হবে, আর একদম শেষে মাইনাস বি যোগ করতে হবে। তাহলে আছে ঠিক প্রথম থেকে এ স্কোয়ার কমন নিলে এ মাইনাস বি, এখান থেকে এ বি কমন নিলে এ মাইনাস বি, এখান থেকে বি স্কোয়ার কমন নিলে এ মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তাহলে টোটাল হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ তো গেল জ্যামিতি, এ তো গেল বীজগণিত। এটাকেও কি জ্যামিতিতে দেখানো যায়? হ্যাঁ স্যার, এটাকেও জ্যামিতিতে দেখানো যায়, কিন্তু এবার কিউব আছে। এবার আর সমতলে থাকলে হবে না, এবার একটু আমাদের 3 ডাইমেনশনে ভাবতে হবে। আমি জানি না তোমরা এটা কতটা পছন্দ করবে বা না করবে, কিন্তু এটা একটা দুর্দান্ত ইনটিউশন, এবং আই এম কোয়াইট শিওর, আই এম কোয়াইট কনফিডেন্ট যে কেউ কোনোদিন এটা কোনো বইতে দেখোনি। ক্লাসের কথা তো ছেড়েই দিলাম, এইটাকে জ্যামিতি দিয়ে প্রমাণ করবো। তাহলে এ কিউবকে ভাবতে হলে আমাদের একটা ঘনক ভাবতে হবে। একটা ঘনক কল্পনা করি, তাই না? ঘনক কল্পনা করতে হবে। ঘনক কিন্তু অত সহজ জিনিস নয়, ঘনক জিনিসটা অত সহজ নয়। মনে ভাবা, ঘনক জিনিসটা মনে ভাবা অত সহজ নয়। এই একটা ঘনক যার প্রত্যেকটা বাহু হচ্ছে এ। এবার এর মধ্যে আরেকটা ঘনক কেটে নিচ্ছি যার প্রত্যেকটা বাহু হচ্ছে বি, আমি এরকম আরেকটা ছোট ঘনক এর মধ্যে কেটে নিলাম যার প্রত্যেকটা বাহু হচ্ছে বি। এইবার আমার কি করতে হবে? না বাকি যেটা আছে তার আয়তনটা বার করতে হবে। এ কিউব মাইনাস বি কিউব, তার আয়তন বার করতে হবে। সেটা বার করতে হলে কি করি? আবার আমি ভাগ করে নিই। না এটাকে আমি ওপর দিকে তুলে দিই, এদিকে নিয়ে নিই, এদিকে নিয়ে নিই।
এই যে পোর্শনটা আমি পেলাম, এই যে পিলারটাকে বিকে একটা পিলার মনে করে ঘরে, পিলারটাকে 7 অব্দি তুললাম, 7 অব্দি তুললে এই একটা পোর্শন হলো আমার। এই পোর্শনটার আয়তন কত হবে না, এই পোর্শনটার এই বাহুটা কত, এ মাইনাস বি, পুরোটা এ ছিল, এটা বি ছিল, এটা এ মাইনাস বি। আর এই যে পার্শ্বতল তার ক্ষেত্রফল কত না বি স্কোয়ার, কারণ এটা বি স্কোয়ার ছিল। তাহলে এই ছোট যে পিলারের বাকি অংশটা, সেটার ক্ষেত্রফল হয়ে গেল কি না, সেটা ক্ষেত্রফল, সেটা আয়তন হয়ে গেল কি এ মাইনাস বি ইন্টু বি স্কোয়ার। আচ্ছা, এবার এই পিলারটাকে আমি এই সাইডে বাড়িয়ে দিই, এই পিলারটাকে আমি এই সাইডে বাড়িয়ে দিই, এই পিলারটাকে এই সাইডে বাড়িয়ে দিলে, এই পিলারটা যদি পুরো এই সাইড অব্দি নিয়ে যায়, তাহলে এই যে পোর্শনটা থামটা এদিকে দাঁড়ালো, তার আয়তন কি দেখুন। এটা মনে মনে ভাবার ব্যাপার, এটা কিন্তু সবসময় ছবিতে দেখানো যায় না, গ্রাফিক্সে দেখানো যায়, 3Dতে অবজেক্টকে এদিক ওদিক রোটেট করে, কিন্তু আমি প্রেফার করি এটা মনে মনে কল্পনা করে। এবার এই যে পোর্শনটা এদিকে পড়ে থাকলো, তার ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা কত না এ মাইনাস বি, অবশ্যই এটা এ মাইনাস বি। আর তার এই লম্বটা কত, এই লম্বটা হচ্ছে এ, এই লম্বটা হচ্ছে এ, এই যে ছোটটা এটা এ মাইনাস বি, আর এটা কত, এটাও এটাও এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি, না ভুল বললাম, এইটা হচ্ছে বি, এইটুকু হচ্ছে বি, কারণ এটা তো এর সাথে আছে, এইটুকু বি, এই পুরোটা হচ্ছে এ, আর এইটা অবশ্যই পুরোটা এ মাইনাস এটা বি, তাহলে এটা এ মাইনাস বি। তাহলে এই যে পাশের এই পিলারটাকে বাদ দিয়ে পাশের যে পোর্শনটা, সেই পোর্শনটার আয়তন হচ্ছে এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ বি। আর এর পেছনে যে পোর্শনটা পড়ে থাকলো, মানে এই পিলারটা এবং এই দিকে পুরোটা নিয়ে ছেড়ে দিয়ে ঘরের যেটুকু পোর্শন পড়ে থাকলো সেইটা, তাহলে এই পোর্শনটা হচ্ছে এই দৈর্ঘ্যটা আবার এ মাইনাস বি, পুরোটা এ, এইটুকু বি, তাহলে এইটুকু এ মাইনাস বি, এই পুরোটা এ, এই পুরোটাও এ, তাহলে এটা হলো এ ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। 3 থেকে যদি যোগ করি, এটাই তো বাকি আয়তন, 3 থেকে যোগ করে দেখো এ মাইনাস বি কমন চলে গেল, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কেমন মজা না, দিস ইজ কোয়াইট আনবিলিভেবল। এটা প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু না, অঙ্ক এভাবেই কাজ করে। প্রত্যেকটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের একটা একটা সিগনিফিকেন্স আছে, সেটা সবসময় জিওমেট্রিক হতে হবে এমন কোনো কথা নেই। এই ক্ষেত্রে জিওমেট্রিক সিগনিফিকেন্স আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অন্যরকম সিগনিফিকেন্সও থাকতে পারে। উচ্চতর অঙ্কের ক্ষেত্রে এবং একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে একটা জিনিসকে অনেক রকম ভাবে দেখা যায়, আমাদের দেখতে শিখতে হবে, এটাই কিন্তু আসল অঙ্ক শেখা। এবার ওই পদ্ধতিতে আরো একটু কমপ্লিকেটেড রাশির কিরকম ফ্যাক্টরাইজেশন হবে না, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5, এগুলো কিরকম দাঁড়াবে, তাই একদম জেনারেলাইজ করে ফেলবো। এদের প্রত্যেকের এ ইকুয়াল টু বি হলে এরা ভ্যানিশ করে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এ মাইনাস বি একটা কমন ফ্যাক্টর, এইটা হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি, এর মধ্যেও থাকবে এ মাইনাস বি, প্রত্যেকের মধ্যে এর মধ্যেও থাকবে এ মাইনাস বি, একদম জেনারেলাইজ করে ফেললে এর মধ্যেও থাকবে এ মাইনাস বি, যেখানে আমি পাওয়ারে আর কোনো জানা সংখ্যা রাখিনি, এন রেখে দিয়েছি। তা এর পরেরটা কি হবে, সেটাই হচ্ছে আসল জিনিস। এই ক্ষেত্রে কি হবে লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল এ প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাই তো ছিল। তাহলে এখানে তাহলে কি হবে, লক্ষ্য করো এখানে যে টার্মগুলো থাকে তার মধ্যে এ আর বি এর যে সূচকগুলো, ঘাতগুলো, তাদের যোগফলটা সবসময় কনস্ট্যান্ট। এ বি 1 1, এ স্কোয়ার 2, এ বি 1 আর 1 2, বি স্কোয়ার 2, তাহলে 2 কনস্ট্যান্ট ওখানে। তাহলে এখানে কি হবে, চারের ক্ষেত্রে 3 কনস্ট্যান্ট থাকবে, তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি, দেখো 2 আর 1 3, প্লাস এ বি স্কোয়ার 1 আর 2 3, প্লাস বি কিউব, একদম এটাই হবে। এক্ষেত্রে কি হবে নিজেরাই করে নিতে পারবে, এ টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। এটা তোমরা নিজেরাই করতে পারবে। আর এই যে একদম ইন জেনারেল যদি আমি লিখি, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু বি প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস 3 ইন্টু বি স্কোয়ার, এবং করতে করতে একদম বি টু দি পাওয়ার এন মাইনাস 1 পর্যন্ত চাই। যখনই আমরা কিছু করবো অঙ্কে, আমাদের লক্ষ্য থাকবে ব্যাপারটাকে জেনারেলাইজ করা, মানে একদম 1 2 3 4 থেকে এন অবধি এনে জিনিসটাকে দেখা, তাহলে শেখা কমপ্লিট হবে। এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিখলাম,
প্লাসের ক্ষেত্রেও কি ফ্যাক্টরাইজ করা যায়? হ্যাঁ, করা যায়। জোর ঘাতের ক্ষেত্রে করা যাবে না, কারণ জোর ঘাত তো ভ্যানিশ করবে না। জোর ঘাত তো সবসময় মিনিমাম 0, নেগেটিভ তো হয় না। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এর কোনো মানের জন্য ভ্যানিশ করবে না, a4 প্লাস b4ও করবে না। কিন্তু এরা করতে পারে কখন না, a মাইনাস বি, a ইকুয়াল টু যদি মাইনাস বি হয় তাহলে এটা ভ্যানিশ করে যাবে। তাহলে a ইকুয়াল টু মাইনাস বি হলে এটা ভ্যানিশ করবে, তাহলে a প্লাস বি এর একটা ফ্যাক্টর হবে। তাহলে অবশ্যই এটা হবে a প্লাস বি গুণ, এবার a কিউব মাইনাস বি কিউব হলে কি হবে, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক বি এর জায়গাতে মাইনাস বি বসিয়ে দিলে আমার কাজ হয়ে যাবে a প্লাস বি। এখানে কি হবে, এখানে পাওয়ার 5 আছে, তাহলে a টু দি পাওয়ার 4 বি শুরু হবে, মাইনাস a কিউব বি প্লাস a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ab কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। এরকম ভাবে বাকিগুলো করে নিতে পারবে তোমরা। এটা শুধু বিজোড় ঘাতের ক্ষেত্রে এই প্লাস থাকলে তখন ফ্যাক্টরাইজ করা যাবে। জোড় ঘাতের ক্ষেত্রে যদি প্লাস থাকে ফ্যাক্টরাইজ করা যাবে না, কারণ কোনো ভ্যানিশিং অ্যাপ্লিকেবল হবে না। অলরেডি এর একটা অ্যাপ্লিকেশন আমরা দেখেছি, এবার আমরা জাস্ট এটাকে আরেকবার ফর্মালিটির জন্য দেখে নেবো। এটাকে ফ্যাক্টরাইজ করা খুব সোজা, ওই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে এটাকে লেখা যায়। কি করবো না, একটা এক্স স্কোয়ার যোগ দেবো আর একটা এক্স স্কোয়ার বিয়োগ দেব। তাহলে এটা একটা হোল স্কোয়ার হয়ে গেল, এটা আর একটা হোল স্কোয়ার হয়ে গেল। এটা কার হোল স্কোয়ার না এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, a মাইনাস বি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। এর একটা দুর্দান্ত প্রয়োগ আমরা অলরেডি দেখে নিয়েছি। কে সিরিজ এটা একটা বিশেষ ধরনের ফ্যাক্টরাইজেশন। যখন ভ্যানিশিং কাজ করে, সবসময় ভ্যানিশিং কাজ করবে এমন নয়। ভ্যানিশিং যখন কাজ না করে তখন যদি এই ধরনের কোয়ার্টিক বলে এগুলোকে বা বাইকোয়াড্রাটিক বলে, তাহলে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 4, এরকম যদি আমাদের কাছে আসে যেখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে এইভাবে লেখা যায় আর কনস্ট্যান্ট টার্মটাকে একটা পারফেক্ট স্কোয়ার হিসেবে লেখা যায়, তখন একে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। কেন পারি না, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2cx স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এটা একটা পূর্ণবর্গ রাশি, কার স্কোয়ার এটা এক্স স্কোয়ার প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এটা কার স্কোয়ার, এটা কে এক্স স্কোয়ার। তাহলে ইংলিশটা কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস সি। এটাও খুব গুরুত্বপূর্ণ, মাথায় নিয়ে চলতে হবে আমাদের। সবসময় যে ভ্যানিশিং হবে এমন নয়। কোনো ক্ষেত্রে যদি 4 আর 2 এর গল্প থাকে, এক্স এর ঘাত 4 আর 2 এর গল্প থাকে, তাহলে আমরা চেষ্টা করবো কনস্ট্যান্ট টার্মটা যদি একটা পারফেক্ট স্কোয়ার হিসেবে পাই, একটা কে এমন খুঁজে বার করতে যাতে এক্স স্কোয়ারের সহগটা 2c মাইনাস কে স্কোয়ার ফর্মে দেখা যায়। এর প্রয়োগ আমরা দেখাবো আস্তে আস্তে, যখন আমরা আরো একটু ইনভার্স ট্রিগোনোমেট্রি শিখবো, একটু ক্যালকুলাস শিখবো, তখন এর প্রয়োগ আস্তে আস্তে সামনে উঠে আসবে। আমি আজকের জন্য এর প্রয়োগটা মুলতুবি রাখছি, কারণ এর প্রয়োগ দেখানোর জন্য আমাদের আরো একটু এগোতে হবে। কিন্তু এই ফ্যাক্টরাইজেশনটা আমরা এখন বুঝতে পারবো। এবার সোফি জার্মেইন আইডেন্টিটি, বিখ্যাত মহিলা গণিতজ্ঞ, কিংবদন্তি মহিলা গণিতজ্ঞ শ্রীমতী সোফি জার্মেইনের নামে এই আইডেন্টিটি, এর যে ফ্যাক্টরাইজেশনটার নামকরণ করা হয়েছে, এর প্রয়োগও আমরা পরে অনেক দেখতে পাবো। আপাতত খুব সহজে এটাকে ফ্যাক্টরাইজ করে ফেলা যায়। দুটো পূর্ণবর্গ রাশি আছে, এটা এ স্কোয়ারের হোল স্কোয়ার, এটা 2b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এমন কিছু একটা যোগ বিয়োগ করতে হবে যাতে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মে পড়ে। তাহলে কি যোগ বিয়োগ করবো, এ টু দি পাওয়ার 4, এখানে 2b স্কোয়ারের হোল স্কোয়ার আছে। তাহলে আমি কি করবো, 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার, এটাকে যোগ বিয়োগ করবো। তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আমি যোগ দেবো, আর 4 এ স্কোয়ার বি স্কোয়ার আমি এখানে বিয়োগ দেবো। তো ন্যাচারালি এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা তো 2ab হোল স্কোয়ার। তাহলে এবার তো সহজ হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার, আর এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সহজ, এরও অনেক প্রয়োগ আছে। কিন্তু আপাতত আমাদের এই ফ্যাক্টরাইজেশনটা বুঝে নিতে হবে যে হ্যাঁ, এই ফর্মটাকেও এভাবে করা যায়, যাতে পরে আমরা এই ফর্মটা দেখলে এই চট করে চিনে ফেলতে পারি যে আরে এটা তো সোফি জার্মেইন ফর্মে আছে। হ্যাঁ, এই একটা ফ্যাক্টরাইজেশন, এর কোনো বিশেষ নাম আছে বলে আমার জানা নেই, কিন্তু এই বিচ্ছিরি রকমের দেখতে, 3টে রাশি দিয়ে পড়া, অথচ এতেও ফ্যাক্টরাইজ করা যায় সেই একই ওই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ধারণা ব্যবহার করে। তো একে কিভাবে আমরা দুটো পূর্ণবর্গ রাশির অন্তররূপে লিখবো? আচ্ছা,
এটা তো জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ca প্লাস এটা তো জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো ন্যাচারালি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার হবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ওই ফর্মে এটাকে লিখতে পারি যে আমি এটাকে লিখলাম এইভাবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4। আমি চেষ্টা করবো এটাকে একটা পূর্ণবর্গ রাশিতে আনার। তা আমি চেষ্টা করি না কেন এটাকে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ারে যদি লেখার চেষ্টা করি এর হোল স্কোয়ার করলে কি হবে a4 থাকবে b4 থাকবে c4 তো থাকবে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ারটা পজিটিভ হবে কারণ এই দুটোই পজিটিভ, কিন্তু 2b স্কোয়ার সি স্কোয়ার সেটা নেগেটিভ হবে, আবার 2a স্কোয়ার সি স্কোয়ার সেটাও নেগেটিভ হবে। বাট এর সাথে এটাকে মিলাই প্রায় একই রকম আছে, খালি তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে 2b স্কোয়ার সি স্কোয়ার 2a স্কোয়ার সি স্কোয়ার এই দুটোই নেগেটিভ আছে, 2a স্কোয়ার বি স্কোয়ারটা এখানে পজিটিভ আছে ওখানে নেগেটিভ আছে। তাহলে এক কাজ করি 2a স্কোয়ার বি স্কোয়ার যোগ দিই বিয়োগ দিই 2a স্কোয়ার বি স্কোয়ার যোগ দিই বিয়োগ দিই, তাহলে এটাকে আমি করে দিই প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এখানে যা আছে সেটাকে এখানে রাখি। তাহলে এই পর্যন্ত আমার পূর্ণবর্গ ফর্মে পড়ে গেল। বাদ দিতে কি হবে আমাকে? না এটা মাইনাস ছিল এখানে আমি প্লাস করেছি, তাহলে মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার এটা আমাকে বাদ দিতে হবে। ব্যাস কাজ শেষ। তাই এইটা ব্যবহার করে আমি লিখতে পারি যে এই জিনিসটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার আর ওটা তো 2ab হোল স্কোয়ার। ব্যাস কাজ হয়ে গেল। তাহলে ফ্যাক্টরাইজেশন হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি স্কোয়ার। দেখো এটাও একটা পূর্ণবর্গ রাশি, আবার তাহলে এটাকে আরো ফার্দার ফ্যাক্টরাইজ করা যায়, আর এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab মাইনাস সি স্কোয়ার, এটা প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। না ভুল করলাম, দুটোই মাইনাস সি স্কোয়ার, দুটোই মাইনাস সি স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার। এইভাবে ফ্যাক্টরাইজেশন ভালো করে মিলিয়ে নাও। তবে ভুল ভ্রান্তি হলো কিনা স্ট্র্যাটেজিটা বুঝে নাও যে একেও আমরা একটা পূর্ণবর্গ রাশি হিসেবে লিখবো, তার জন্য ব্যবহার করলাম এই আইডেন্টিটি, এই ফর্মটা। এটাও অনেক ক্ষেত্রে কাজে লাগে। এইবার ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাইক্লিক ফ্যাক্টরাইজেশন, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab। এটাকে কি করে ফ্যাক্টরাইজ করবো? অত সোজা না। ভ্যানিশিং কাজ করতে পারে, এখানে ভ্যানিশিং কাজ করে। আমি যদি এই অ্যাজাম্পশনটা করি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, ইন আদার ওয়ার্ডস আমি যদি এর জায়গাতে মাইনাস বি প্লাস সি এইটা বসাই তাহলে এই জিনিসটা ভ্যানিশ করে। এটা বোঝা অত সহজ নয়। এর জায়গাতে মাইনাস বি প্লাস সি বসাচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস বি প্লাস সি এর হোল কিউব, সঙ্গে থাকলো কি বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মাইনাস 3abc। এই জিনিসটা কি? এটা হচ্ছে মাইনাস অফ বি কিউব প্লাস সি কিউব প্লাস 3bc ইন্টু বি প্লাস সি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট করে প্লাস যা আছে বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই বি কিউব সি কিউব ক্যান্সেল হলো, এই 3bc ইন্টু বি প্লাস সি, 3bc কমন গেলে মাইনাস 3bc কমন গেলে ভেতরে থাকলো a প্লাস বি প্লাস সি, আর a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আমরা এটা অলরেডি অ্যাজিউম করে চলছি, তাহলে এটা হয়ে গেল 0, তার মানে এটা ভ্যানিশ করে গেল। তার মানে কি বলতে পারি? a প্লাস বি প্লাস সি এর একটা ফ্যাক্টর হবে। তাহলে a ইকুয়াল টু মাইনাস বি প্লাস সি এইটাকে মেনটেন করে আমাকে একে ভ্যানিশিং মেথডে লিখতে হবে। সে কাজটাও সোজা না, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি করেন নাই। আমাকে কি মাথায় রাখতে হবে? a ইকুয়াল টু যে আমাকে a প্লাস বি প্লাস সি এই ফ্যাক্টরটাকে মেনটেন করে আমায় চলতে হবে। তাহলে কি করবো? প্রথম টার্মটা আছে a কিউব, আমি এর সাথে কি করবো যাতে a প্লাস বি প্লাস সি ফ্যাক্টর মেনটেন হয়? না, আমি এর সাথে a স্কোয়ার ইন্টু বি প্লাস সি যোগ দেবো। তাহলে কি হবে? a স্কোয়ার কমন নিলে a আর বি প্লাস সি মিলে a প্লাস বি প্লাস সি, এটা তো ছিল না, আমার বাদ দিতে হবে। তাহলে a স্কোয়ার ইন্টু বি প্লাস সি, এর সাথে কি বার যোগ করবো যাতে ওই জিনিসটা আসে? না, এর সাথে আমি করবো মাইনাস a ইন্টু বি প্লাস সি হোল স্কোয়ার, এটা আমায় রাখতে হবে। এবার এটা তো ছিল না, তাহলে এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে।
প্লাস এ ইন্টু বি প্লাস সি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই 3abc আর আমি কিছু করতে পারবো না, মাইনাস 3abc প্লাস বি কিউ প্লাস সি কিউ, এর বাইরে আমি কিছু করতে পারবো না। এবার আমাকে দেখতে হবে যে কি দাঁড়ালো ব্যাপারটা। প্রথমে এ স্কোয়ার কমন দিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি, দ্যাটস ফাইন। মাইনাস এখান থেকে কি নেবো না, এ ইন্টু বি প্লাস সি নেবো। এ ইন্টু বি প্লাস সি নিলে আবার এখান থেকে এ, এখান থেকে বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, ফাইন। আর দেখি হিয়ার এইবার কি হবে, এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 3bc, তাহলে এ কমন নিলে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 3bc, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস 3bc, মানে মাইনাস bc। আর এই লাস্টে যেটা পড়ে গেছে একে তো ফ্যাক্টর করা যায়, বি কিউব প্লাস সি কিউবের ফ্যাক্টরাইজেশন তো আমরা অলরেডি জানি। এটা হচ্ছে বি প্লাস সি ইন্টু এই জিনিসটাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি। এইবার কিছু একটা জানাবো, তাহলে সব টার্মের মধ্যে থেকে এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে। এ প্লাস বি প্লাস সি যদি এখান থেকে প্রথম টার্মটা থেকে কি হলো, এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপর মাইনাস এ বি প্লাস এসি ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এইবার যদি আমি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি কমন নিই তাহলে এখান থেকে এ আর এখান থেকে বি প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সি, তাহলে টোটাল কি দাঁড়ালো, এ প্লাস বি প্লাস সি আমি আলাদা নিলাম, এখান থেকে এলো এ স্কোয়ার, এখান থেকে এলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে এলো মাইনাস এ বি মাইনাস এসি, এখান থেকে মাইনাস বিসি, তাহলে মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি। এই হলো সাইক্লিক ফ্যাক্টরাইজেশন অফ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, বহু জায়গায় কাজে লাগে, কোথায় কোথায় না কাজে লাগে। ত্রিকোণমিতিতে এত কাজে লাগবে, কমপ্লেক্স নাম্বারসে এত কাজে লাগবে বলে বোঝানো যাবে না, সারাক্ষণ এটা আমাদের সঙ্গে কিন্তু শুনতে হবে। আর এইগুলো ফ্যাক্টরাইজেশনের মূল ব্যাপার, কাঠামো, কোথা থেকে এলো এটা। আচ্ছা, এবার যেটা শিখলাম ওই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, ওটাকে কাজে লাগিয়ে আর একখানা ফ্যাক্টরাইজেশন। এখানে দেখো তিনটে এমন রাশির কিউবের সম দেওয়া আছে যাতে যোগ করলে 0 হয়। এই যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এদের যোগ করলে তো 0 হয়ে যায় সব কেটে কুটে। তাহলে আমি যদি এই রাশিটাকে এ বলি, এই রাশিটাকে যদি আমি বি বলি, এই রাশিটাকে সি বলি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আর আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 হয়, যেটা ইকুয়াল টু 3abc হয়। তাহলে এবার এখানে এবিসির জায়গাতে এদের বসিয়ে দিলেই আমার কাজ শেষ। তাহলে বাঁ দিকটা হয়ে গেল এক্স্যাক্টলি এইটা, এক্স্যাক্টলি এইটা, আর ডান দিকটা কি হয়ে যাবে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, as simple as that। যেহেতু এদের তিনটেকে যোগ করলে 0 হয়, আর আমরা অলরেডি জানি যে এমন তিনটে রাশি এদের যোগ করলে 0 হয়, তারা এই সম্পর্কটা মেনে চলে, তাহলে এরাও এই সম্পর্কটা মেনে চলবে। তাহলে ফ্যাক্টরাইজেশন তো হয়ে গেল, দেখো এটা ফ্যাক্টর ফর্মেই চলে এসছে, এর মধ্যে কোনো হাতি ঘোড়া নেই। কিন্তু এটাও বারবার ঘুরে ফিরে অনেক জায়গাতে আসবে, মনে রাখতে হবে এবং আত্মস্থ করতে হবে। এবার আমরা একটু জ্যামিতিতে যাব। জ্যামিতির মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা ভীষণ দরকার, কিন্তু আমরা অনেক সময় এগুলোকে পাত্তা দিই না এবং মনে রাখি না। সেই কোন ছোটবেলা থেকে জেনে আসছি অ্যাঙ্গেল কোন, কি জিনিস এই অ্যাঙ্গেল, কি জিনিস এই অ্যাঙ্গেল কখনো ভেবে দিতেছি? ডিস্টেন্স তো বুঝি, এক বিন্দু থেকে আরেক বিন্দুর যে দূরত্ব, সরলরৈখিক দূরত্ব, সেটা আমরা ডিস্টেন্স, এটা আমরা বুঝি। কিন্তু অ্যাঙ্গেল কি জিনিস বোঝার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি। অ্যাঙ্গেল কখনো তৈরি হয়, মানে আমি এই বিন্দু থেকে যাওয়া শুরু করলাম, যাচ্ছি 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 সোজা যাচ্ছি, কোনো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এখান থেকে যদি কেউ আমাকে দেখে, সে দেখবে আমি কিন্তু দিক পাল্টাচ্ছি না, অর্থাৎ সরল রেখায় চলছি। যেতে 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 হঠাৎ করে যদি আমি দিকটা পাল্টাই, যদি এইদিকে যাওয়া শুরু করি, বলবে কি হলো কি হলো, না আমি দিক পাল্টে ফেলেছি, এদিকে যাচ্ছিলাম এখন এদিকে না গিয়ে আমি হঠাৎ করে দিক পাল্টে ফেলেছি। কি তৈরি করেছি? কোণ তৈরি করেছি। তাহলে অ্যাঙ্গেল কখন তৈরি হয়? যখন আমরা ডাইরেকশন পাল্টাই। তাহলে অ্যাঙ্গেল জিনিসটা কি? অ্যাঙ্গেল জিনিসটা হলো ডাইরেকশন, চেঞ্জিং ডাইরেকশন। অ্যাঙ্গেল হলো দিকের পরিবর্তন। দূরত্ব কি? দূরত্ব হলো পজিশনের পরিবর্তন, যদি একই দিকে যায়। কিন্তু যদি একই দিকে না যায়, তাহলে দুটো জিনিস একসাথে পরিবর্তিত হয়, দূরত্বও পরিবর্তিত হয়, আবার অ্যাঙ্গেলও পরিবর্তিত হয়। এই কনসেপ্টটা কিন্তু মেকানিক্সে বিশেষ করে এবং ফিজিক্সে বহু জায়গায় কাজে লাগে, আমাদের ক্যালকুলাসও অনেক জায়গায় কাজে লাগে। এইভাবে যদি অ্যাঙ্গেলটাকে বোঝার চেষ্টা করি, অ্যাঙ্গেল কি না, অ্যাঙ্গেল হলো ডাইরেকশন। এবার এটা কাজে লাগিয়ে তোমাদের খুব জানা একটা প্রমাণ যে ত্রিভুজের তিনটে অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, এটা প্রমাণ করবো। খুব মজার জিনিস। একটা ত্রিভুজ আছে এবিসি, আমি দেখাতে চাই যে ভিতরের কোণগুলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ।
এবার এটাকে আমরা ওই অ্যাঙ্গেলের ওই কনসেপ্ট থেকে ভাবি যে অ্যাঙ্গেল আসলে কি জিনিস। তো মনে করো যে আমি এই দিকে যাচ্ছি, তো যদি সোজা যেতাম তাহলে আমার এই রাস্তা বরাবর চলে যাওয়ার কথা, তা গেলাম না, আমি এখান থেকে অ্যাঙ্গেলটা ঘুরে এই দিকে চলে এলাম। তাহলে আমি যাচ্ছিলাম এইদিকে, কিন্তু না গিয়ে আমার অ্যাঙ্গেলে চেঞ্জ হলো এইটা। কত অ্যাঙ্গেলে চেঞ্জ হলো তাহলে? এই পুরোটা 180°, আর এইটুকু হচ্ছে এ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস এ। তাহলে আমার অ্যাঙ্গেলের চেঞ্জ হলো 180° মাইনাস এ, সেটা এই পয়েন্টে হলো। এবার এইদিকে যাচ্ছিলাম, যাওয়ার কথা এদিকে, ঘুরে গেলাম এদিকে, কত হলো অ্যাঙ্গেলের চেঞ্জ? এবার অ্যাঙ্গেলের চেঞ্জ হলো 180 মাইনাস সি। আবার এদিকে আসছি, যাওয়ার কথা ছিল এইদিকে, তা না করে ধরো আমি ঘুরে গেলাম আবার আগের জায়গায়, আবার আগের ডাইরেকশনে। তাহলে এবার অ্যাঙ্গেলের চেঞ্জ হলো 180° মাইনাস বি। টোটাল কত হলো না? 540°, মানে 6 সমকোণ। 540° মাইনাস এ প্লাস বি প্লাস সি। এবার যদি ভেবে দেখো এই জিনিসটা আসলে কি, আমি তো যেদিকে ছিলাম সেদিকেই ফিরে এসেছি, মানে আমি একটা পুরো বৃত্তীয় কোণ ঘুরেছি, মানে আমি আসলে 360° ঘুরেছি। আমার টোটাল অ্যাঙ্গেলের চেঞ্জ কত? 360°। তাই এই জিনিসটাকে হতে হবে 360°। তাহলে এ প্লাস বি প্লাস সি কত? 540 মাইনাস 360, মানে 2 সমকোণ। কোনো বড় বড় উপপাদ্য লাগলো না, শুধু অ্যাঙ্গেলের ধারণা, অ্যাঙ্গেল জিনিসটা কি সেটাকে যদি কনসেপচুয়ালাইজ করতে পারি, তাহলে এরকম একটা প্রমাণ আমার হাতের সামনে চলে আসে। এটা দিয়ে কিন্তু শুধু ত্রিভুজ নয়, এবার তোমাদের কাজ হলো চেষ্টা করো যে কোনো পলিগন, যে কোনো বহুভুজের ক্ষেত্রে তোমরা জানো যে অন্তস্থ কোণগুলো সমষ্টি হয় 2 × n-2 সমকোণ n বাহু বিশিষ্ট একটা বহুভুজের ক্ষেত্রে। তো সেটা প্রমাণ করে ফেলো ঠিক এই স্টাইলে। ঘুরে আসবে প্রত্যেকটা জায়গায় 180 মাইনাস ওই ভার্টেক্সে যে কোণটা হয় তাদের সাম হবে, যখন ঘুরে যাবে তখন বৃত্তীয় কোণ অর্থাৎ 360°। এখান থেকে প্রমাণ হয়ে যাবে, মুখে প্রমাণ হয়ে যাবে। এই কনসেপ্টটা মনে রেখো, এই কনসেপ্টটা মেনে চলো, এই কনসেপ্টটা ভেতরে রেখো, তাহলে মেকানিক্সে খুব কাজে দেবে। এবার একটা জিনিস যেটা আমাদের বেসিক জ্যামিতিতে শেখার কথা, কিন্তু আমরা শিখি না, কিন্তু পরে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, বিশেষ করে জেই মেন্স অ্যাডভান্সে WB জেই ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। পাওয়ার অফ আ পয়েন্ট। এখানে পাওয়ার মানে কিন্তু একটা পয়েন্টের শক্তি না, এখানে পাওয়ার অফ আ পয়েন্ট মানে হচ্ছে একটা বৃত্তের রেসপেক্টে একটা বিন্দু, তার অবস্থান। বিন্দুটা যদি বৃত্তের কেন্দ্র থেকে ডি দূরত্বে অবস্থান করে, আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই যে কোয়ান্টিটিটা d² মাইনাস r², একে আমরা বলি পাওয়ার অফ দ্য পয়েন্ট। পাওয়ার অফ দ্য পয়েন্ট কখন পজিটিভ হয় না? যখন d > r হয়, মানে যখন বিন্দুটা বৃত্তের বাইরে থাকে। পাওয়ার অফ দ্য পয়েন্ট কখন 0 হয় না? যখন বিন্দুটা বৃত্তের ঠিক ওপরে থাকে, অর্থাৎ d = r হয়, তখন পাওয়ার অফ দ্য পয়েন্ট 0। আর যদি ভেতরে চলে আসে তাহলে r > d, তাহলে d² মাইনাস r² নেগেটিভ হয়ে যায়, তখন আমি বলি নেগেটিভ পাওয়ার। তো এটা হলো পাওয়ার অফ আ পয়েন্টের ডেফিনিশন। এবার একটা মজা দেখো, আমি যদি এ থেকে একটা ট্যানজেন্ট টানি, স্পর্শক টানি, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? এই দৈর্ঘ্য এলটা কত হবে না? l² = d² মাইনাস r² হবে। কারণ এটা তো একটা সমকোণী ত্রিভুজ, যার ভিন্ন হচ্ছে r, অতিভুজ হচ্ছে l, আর লম্ব হচ্ছে d। তাহলে পিথাগোরাস অনুযায়ী l² = d² মাইনাস r²। তাহলে পাওয়ার অফ আ পয়েন্টের আরেকটা সিগনিফিকেন্স হলো, আরেকটা ইন্টারপ্রিটেশন হলো যে সে হচ্ছে ওই বিন্দু থেকে ত্রিভুজের ওপর স্পর্শকের দৈর্ঘ্যের বর্গ। বাট এটা মেনে চলে আমরা পাওয়ার অফ আ পয়েন্ট থিওরেমটা প্রমাণ করব। থিওরেমটা কি না? থিওরেম হচ্ছে এই যে বৃত্ত, এই বৃত্তের ওপর যদি একটা বহিস্থ বিন্দু থেকে আমি যে কোনো একটা কর্ড টানি, যে কোনো একটা লাইন টানি, সে একটা কর্ড উৎপন্ন করবে। এখানে আমি এগুলো নাম দিচ্ছি এ বি সি ইত্যাদি নাম দিয়ে দিলাম, কেন্দ্রে একটা নাম দিলাম ও। তাহলে আমরা প্রমাণ করব যে এই যে আর এই যে পুরো ডিস্টেন্সটা d, পাওয়ার অফ আ পয়েন্ট যেটা হয় d² মাইনাস r², এই পাওয়ার অফ আ পয়েন্ট এটা ইকুয়াল টু সব সময় ab গুণ ac। যে কোনো পয়েন্টের ক্ষেত্রে এই জিনিসটা ধ্রুবক। যে কোনো পয়েন্টের ক্ষেত্রে আমি যদি এখানে টানতাম তাহলেও এইটুকু গুণ এই পুরোটা একই জিনিস হতো, ধ্রুবক হতো। এটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করা কিছু বড় কথা না, পিথাগোরাস অ্যাপ্লাই করলে খুব সহজেই প্রমাণ হয়ে যায়। তাহলে কি করবো না, আমি এখান থেকে একটা লম্ব এখানে টানবো। আমি জানি যদি এখান থেকে লম্ব টানি, তাহলে বৃত্তের এই যে লম্ব, যেহেতু এটা বৃত্ত, যেহেতু বৃত্তের জ্যা,
এটা একে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এক কাজ করি, এই লেন্থটাকে ধরে নিই এক্স, আর এটাকে আমি এক কাজ করি, এটাকে ওয়াই ধরলে এটাকে আমি ওয়াই বাই টু, আর এটাকে আমি ওয়াই বাই টু মেনে চলি। ঠিক আছে? আচ্ছা, এটা তো আর এই লম্বের দৈর্ঘ্যটাকে আমি বলি না ভাই, এটাকে আমি এইচ বলছি, আর এই পুরোটাকে না ভাই আমি ডি বলছি, পুরোটাকে আমি ডি বলছি। বেশ, তাহলে এক কাজ করি, এটাকে টেনে নিই, এটাও আর হবে, এটাও আর হবে। তো পিথাগোরাস আমাকে কি বলছে? পিথাগোরাস আমাকে বলছে যে ডি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, অর্থাৎ এই ত্রিভুজের যে অতিভুজ বি স্কোয়ার ইকুয়াল টু অবশ্যই এইচ স্কোয়ার প্লাস এইটুকুর স্কোয়ার, এইটুকু মানে কি? এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। খুব ভালো কথা। আর আর স্কোয়ারটা কি? আর স্কোয়ার কি না? আর স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। তা আমাদের একটা পাওয়ার অফ পয়েন্ট, তাহলে এগুলো বাদ দিয়ে দেবো, সাবট্রাক্ট করে দেবো, তাহলে পাওয়ার অফ পয়েন্ট হবে বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই দুটো বাদ দিলে এইচ স্কোয়ার কেটে গেল, এই স্কোয়ার কেটে গিয়ে কি দাঁড়ালো? এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই টু স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি করে দিলে এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস ওয়াই বাই টু মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই টু মানে এক্স। এবার এক্স প্লাস ওয়াই মানে কি? এক্স প্লাস ওয়াই মানে ছিল এই পুরোটা মানে এসি, আর এক্স মানে কি? এ বি। তাহলে এটা হয়ে গেল এসি গুণ এন। সেটাই তো আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে সবসময় এই জিনিসটা পাওয়ার অফ পয়েন্টের সঙ্গে সমান হবে। আমি যদি এখানে এটা টানতাম, এটাকে যদি আমি এ বি বলতাম, এ ই বলতাম, তাহলে এই জিনিসটা সমান ওই এ ডি ইন্টু এ ই হতো। এটা যে কোনো লাইনের ক্ষেত্রে এটা মেনে চলবে বৃত্ত, কারণ এটা হচ্ছে এই পাওয়ার অফ পয়েন্ট এর সাথে সমান। এই হলো পাওয়ার অফ পয়েন্টের সিগনিফিকেন্স। অ্যাপোলোনিয়াস থিওরেম আবারও মনে হয় না বইতে সাথে, হয়তো কেউ জ্যামিতির এক্সট্রাতে করে থাকতে পারে, কিন্তু অ্যাপোলোনিয়াস থিওরেম ভীষণ গুরুত্বপূর্ণ। ত্রিভুজের ধর্মাবলী বলে একটা চ্যাপ্টার আসবে আমাদের ত্রিকোণমিতিতে, সেখান থেকে যেই মেন্স অ্যাডভান্সে WBJEতে যে অঙ্ক থাকে বা আরো অ্যাডভান্স পরীক্ষায় যে অঙ্ক থাকে, অ্যাপোলোনিয়াস থিওরেম কিন্তু অনেক জায়গায় কাজে লেগে যায়। কি বলছে অ্যাপোলোনিয়াস থিওরেম? না এবিসি যে কোনো একটা ত্রিভুজ, বি হচ্ছে বিসি বাহু মধ্যবিন্দু, মানে এডি হচ্ছে একটা মিডিয়ান বা মধ্যমা। তো যদি এই বাহুটাকে এক্স বলি, এটাকে ওয়াই বলি, এই দুটোকে আমি এন এন বলছি আর এটাকে এম বলছি, তাহলে অ্যাপোলোনিয়াস থিওরেম বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এই সম্পর্কটার কথা অ্যাপোলোনিয়াস বলছে। তো ঠিক আছে, প্রমাণ করার চেষ্টা করি। কি করবো না, পিথাগোরাস তার কাজ করে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। পারপেন্ডিকুলারের লেখাতে না হয় আমি এইচ বললাম, আর এই ছোট্ট যে অংশটা হলো তাকে না হয় আমি পি বললাম। তা আমাকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আলাদা করে নিতে হবে। তো দেখি এক্স স্কোয়ারকে কি বানানো যায়। এক্স স্কোয়ার অর্থাৎ এই ত্রিভুজটা অতিভুজ, সে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এইটুকু স্কোয়ার, মানে এইচ স্কোয়ার আর এইটুকু মানে হচ্ছে এন মাইনাস পি তার হোল স্কোয়ার, এন মাইনাস পি হোল স্কোয়ার। এবং ওয়াই স্কোয়ার জিনিসটা কি দাঁড়াচ্ছে? ওয়াই স্কোয়ার হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ, তাহলে এইচ স্কোয়ার প্লাস এইটুকুর হোল স্কোয়ার মানে এন প্লাস পি এর হোল স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস এন প্লাস পি এর হোল স্কোয়ার। আমি যোগ করে দিই, কারণ আমাকে তো এখানে আসতে হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসতে হবে। কি হবে? দুটো যোগ করে দিলাম, তাহলে 2x স্কোয়ার। এটা যোগ করলে কি হবে? এন স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2np, এন স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2np মাইনাস 2np কেটে গিয়ে 2n স্কোয়ার প্লাস 2p স্কোয়ার। আচ্ছা, 2 তো কমন চলে গেল, 2 কমন চলে গেলে কি হলো? 2 ইন্টু এইচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার এই এইচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার এই জিনিসটা কি? এই ত্রিভুজটা যদি দেখি, এইচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে এন স্কোয়ার হয়ে গেল, 2 ইন্টু এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার। পিথাগোরাসের প্রমাণে আমার কাজ হয়ে গেল। কিন্তু এই জিনিসটা, এই সিম্পলিফিকেশনটা আমাদের মনে রাখা দরকার। অনেক প্রমাণ আমরা পাবো, অনেক প্রমাণ পাবো আমরা, অনেকের অ্যাপ্লিকেশন পাবো, অ্যাপ্লিকেশন পাবো। লাস্ট একটা থিওরেমের টাস্কের মধ্যে দিয়ে দেবো, এটা আমি প্রমাণ করে দেখাবো না, এটা তোমরা প্রমাণ করতে পারবে। তোমরা যেটুকু জানো 9-10 জ্যামিতিতে তা দিয়েই পারবে। টলেমি থিওরেম কি বলছে? একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, বৃত্তস্থ চতুর্ভুজে 4টে বাহু যদি এ বি সি আর ডি হয়, আমি যদি তার দুটো কর্ণটা নিই, কর্ণ দুটোর দৈর্ঘ্য যদি আমি ই আর এফ বলি, তাহলে এসি প্লাস বিডি ইকুয়াল টু ই এফ। টলেমি থিওরেম, এসি প্লাস বিডি ইকুয়াল টু ই এফ। আমার লিখতে ভুল হয়েছে, এসি প্লাস বিডি ইকুয়াল টু ই এফ। বিপরীত বাহু এ আর সি গুণ করলে যা হয়, তার সাথে ডি আর বি গুণ করলে যা হয়, সেটা নাকি
ERF গুণ করলে যা হয় তার সাথে সমান। AC প্লাস BD ইকুয়াল টু EF, টলেমি থিওরেম, বিখ্যাত থিওরেম, কয়েক হাজার বছর পুরনো থিওরেম, আজও সমানভাবে প্রাসঙ্গিক এই থিওরেম, বহু জায়গায় এটা অ্যাপ্লিকেশন আছে। আমি চাইবো এই প্রমাণটা তোমরা পাও। ক্লু কি দেবো? ক্লু দেবো না, একটা চাপের, একটা যে কোনো বৃত্ত চাপের ওপর অবস্থিত যে কোনো কোণ সমান। এই চাপটা যদি আমি ধরি, এর উপর অবস্থিত এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান। তো এই কোণ সমান ধরে কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গলস যদি আমরা এখানে পাই, মানে যাকে বাংলায় বলে যে দুটো ত্রিভুজের সদৃশ ত্রিভুজ যাকে বলে, যার কোণগুলো সব সমান হয়, সেরকম ত্রিভুজ যদি আমি এই ছবিতে পয়েন্ট আউট করতে পারি আর বিপরীত বাহুগুলোর অনুপাত নিতে পারি সমান কোণের, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এইটার দিকে আসতে পারবো। এই কাজটা আমি তোমাদের দিলাম। তো জ্যামিতিতে কোণের ধারণা, অ্যাপোলোনিয়াস, টলেমি আর পাওয়ার অফ আ পয়েন্ট, দুটো প্রমাণ আমি দেখালাম। টলেমি থিওরেমের প্রমাণ আমি তোমাদের কাছে এক্সপেক্ট করবো যে কেউ আমাকে কমেন্টে লিখে বলবে যে স্যার এই প্রমাণটা আমি পেরেছি, এইভাবে পেরেছি, আমি এটা তোমাদের কাছে এক্সপেক্ট করবো। আর ফ্যাক্টরাইজেশন সম্বন্ধে যা যা বললাম সেগুলো সব মনে রাখার দরকার এবং ভালো করে বোঝা দরকার। ভিডিওটা বারবার দেখো। হ্যাঁ, নোট তো আমি দিয়ে দিতেই পারি, এই ভিডিওর ওপর খুব যে মারাত্মক কিছু নোট হবে এমন নয়। এর পরের ভিডিও থেকে কিন্তু আমি প্রপার টপিকগুলো ব্যবহার করা শুরু করবো। হয়তো সেট থিওরি পড়াবো, হয়তো সিরিজ সিকোয়েন্স প্রোগ্রেশন পড়াবো, হয়তো লগারিদম পড়াবো, হয়তো কিছু পড়াবো। কিন্তু আপাতত এই যে বেসিকগুলো আমি বললাম এগুলো সঙ্গে নিয়ে চলো, কিন্তু এগুলো বারবার কাজে লাগবে তোমাদের। বারবার এইগুলোর প্রয়োগ হবে আমি যখন পড়াবো, তখন কিন্তু আমি এটা শুনবো না যে স্যার এটা তো আমি জানতাম না। যা যা তোমাদের জানার দরকার তার বেশিরভাগটাই আমি এই ভিডিও দিয়ে দিলাম। আবার যদি আমার কিছু মাথায় আসে আবার ভিডিও করবো, 200টা ভিডিও করবো তোমাদের জন্য। সারা জীবন বাজিয়ে আছে তোমাদের অঙ্ক বোঝানোর জন্য, কিন্তু তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। থাকবে তো?